জামাতের ডেইলি স্টার প্রেম এর মাহাত্ম্য কি? এমন একটা কথা কেন বললাম? জামাতকে একটু খুঁচাইতেছি, তার দাম করতেছে, সে কত খারাপ দেখানোর জন্য? না, এরকম কোনোই ইচ্ছা থেকে এই প্রসঙ্গে কথা বলবো না। কিন্তু আসলে কি নিয়ে, এটা খুব ক্রিটিক্যাল একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। গতকালকে ছিল আসলে ডেইলি স্টারের, গতকাল নাকি পরশুদিন, হোয়াটএভার, ডেইলি স্টারের প্রতিষ্ঠা বার্ষিকী। প্রত্যেকটা পত্রিকারই প্রতিষ্ঠা বার্ষিকী যেমন হয়, তারা চেষ্টা করে এইটাকে উপলক্ষ করে একটা অনুষ্ঠান করতে। যে একটা মন্ত্রী আনতে আনলে তো কথাই নেই, এবার একটা লিড রিপোর্ট হয়ে যায় এটা নিয়ে। তো ডেইলি স্টার এটা করার দরকার ছিল, পুড়ে যাওয়ার পরে, পুরাই দেওয়ার পরে তার তো সেগুলা নিয়ে একটা মনের ঘা আছে। ঘা আবার দুটা, যে একটা হলো যে আমরা ইন্ডিয়ান দালালি করতে গিয়ে এবার ধরা খাইছি, এটা প্রকাশ হয়ে গেছে। আবার তারেক জিয়া তাদের বাঁচাও দিচ্ছে, ক্ষমতা এসে পিঠে হাত বলে সান্ত্বনা দিচ্ছে। আমরা স্বাধীন সাংবাদিকতা করি, নির্ভীক সাংবাদিকতা করি, বয়ান বদলানো শুরু করে দিচ্ছে। এই অবস্থায় ছিল ডেইলি স্টার। ঘটনা ঘটছে কালকে, তারা গতকালকে জামাতকে দাওয়াত দিচ্ছে। তার চেয়ে বড় কথা হচ্ছে, এই উপলক্ষে জামাতের, এখন তো জামাতের লিগ্যাল সেকশনের বড় একটা নেতা বলে মনে করা হচ্ছে শিশির মনিকে, যে দাঁড়িয়েছিল এবার জামাতের পক্ষ থেকে সিলেটে, যদিও জিততে পারে নাই। কিন্তু এখনো প্রধান লিগ্যাল লোকটা কি সে নাকি ব্যারিস্টার শাহরিয়ার, ওইসব ঝামেলায় তর্কে ঢুকতে চাচ্ছি না আমি। বাট সে শাহরিয়ার, ব্যারিস্টার শাহরিয়ারের প্যারালাল একটা লোক, সে গুরুত্বপূর্ণ, ব্যারিস্টার শিশির মনির। ব্যারিস্টার শিশির মনিরের একটা ফটো কার্ডে আজকে ফেসবুক ছুঁয়ে গেছে। আমি দ্য ডেইলি স্টারের খুবই বড় ফ্যান, শিশির মনির বলতেছে। আমি শুধু পড়ি না, আমি শুধু পত্রিকাটা পড়ছি তা না, আমি এখানে লিখিও। আমার কাছে মনে হয় এরকম নির্ভীক সাংবাদিকতা এর উদাহরণ আর হয় না এই ভারতীয় উপমহাদেশে, এর খুব কম আছে এই উদাহরণ। বুঝছেন কোন আকাশে তুলছে এটারে? এখন এই লেখাটাকে নিয়ে এবার যে সবচেয়ে বেশি খুব কঠোর এবং অনেকটা সাবস্ট্যান্সিভ বলতে যেটা বোঝায়, যে এমন কিছু অভিযোগ তুলেছে যে কথাটার ভিতরে সারবস্তু কিছু আছে। সেই ধরনের লোক হলো, এই লোকটার নাম হলো, আমি জানি না ও উচ্চারণটা করে, আমি ভুলে গেছি আসলে, আমার খুব অপরিচিত লোক তা না আর কি। সে আমার সাথে ফেসবুকে পরিচিত, একবার বোধহয় তার একটা টক শোতে আমাকে নিয়ে গেছিল সে। তায়েব, এখন আমি তায়েব নাম বললাম, কেউ তৈয়ব বলতে পারে, মানে উচ্চারণটা কি করে আমার খেয়াল নেই আসলে। তৈয়ব আহমেদ, তৈয়ব আহমেদ খুব কড়া কিছু রিয়াকশন দিয়েছে, যেটা আমি মনে করি সাবস্ট্যান্সিভ, সারবস্তু কিছু আছে, এমন কিছু জেনুইন একটা সমালোচনা। সে বলতেছে এটা হলো আসলে আমরা যে বাংলায় বলি না হীনমন্যতা, এটা হচ্ছে জামাতের এটা হীনমন্যতা। অনেক অদ্ভুত অদ্ভুত শব্দ ব্যবহার করছে সে, যেটা কোন সময় নাকি প্রেসিডেন্ট হাউসে গিয়ে প্রেসিডেন্টের বেডে শুয়ে ভাবতেছে যে পাওয়ার পাওয়ার অনুভব করতেছে, অথবা বলতেছে যে তারা আসলে কুয়ার ব্যাঙ, কুয়ার ব্যাঙ যদি সমুদ্রে ছেড়ে দেওয়া হয় তাহলে কেমন হয়। এদের অবস্থা হচ্ছে তাই। ও যা বলতে চেয়েছে তাইব, আমি তাইবই বলতেছি, ভুল হলে মাপ চাই তাইব ভাই, মাফ করে দিন। তাইব বলতে চাচ্ছে যেটা, যে বলেছো একবার যে এইটা এরা এলিট হতে চাওয়ার আকাঙ্ক্ষা, যেটাকে আমরা অনেক সময় বলি না এটা হীনমন্যতা। মনে করেন যে আপনি খুব গরিব ঘর থেকে একদম ঢাকা ইউনিভার্সিটি একটা খুব নাম আইআরএ পড়তে শুরু করছেন, মনে করেন দুদিন বাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি পেয়ে যাবো বিসিএস দিয়ে, এমন ভাব। এখন বন্ধু দ্বন্দ্ব সে ফার্স্ট বয়, কিন্তু বন্ধুর সামনে গিয়ে সে কুক করে থাকে, তার কাছে মনে হয় ভাই আমি গরিব মানুষের ঘরের ছেলে। ও যতই চেষ্টা করে তার সাথে মিশতে, কিন্তু ভিতর ভিতর থেকে যতক্ষণ তার কাছে নিজেই মন সায় দেয় না, ভাই আমি তো গরিব মানুষের ছেলে, আমি ওদের লাগে একসঙ্গে চলবো কেন। এইটাকে বলে হীনমন্যতা। মনের ভিতরে একটা নিজেকে ছোট নিচা, এই মনের ভাবটা সে কোনোভাবেই দূর করতে পারে না, যেটা তার ফেসে, মুখমণ্ডলে, আচার আচরণে, বডি ল্যাঙ্গুয়েজে এসে পড়ে। এটাকে বলে হীনমন্যতা। নিজেকে ছোট, নিজে যে ছোট সোশ্যাল পাওয়ারে বা জাতের, যেটাকে বলি আমরা, বা আমি ফাইন্যান্সিয়ালি আমি খুব গরিব মানুষের ঘরের ছেলে, এইসব কারণে হীন মানে নিচা, আমি নিচে, এই বোধটা থেকে এত দাবড়ায় রাখে যে সে এত বড় কিছু হয়ে যাওয়ার পরেও এটা ছাড়তে পারে না।
তো জামাত সেই ধরনের একটা জায়গায় ভুগতেছে। এটুকু বলে থেমে গেলে একরকম মানে হতো, কিন্তু তাই আরো অনেক কিছু জায়গায় গেছে, যে সেটাকে যেভাবে যে জায়গা থেকে দেখানোর চেষ্টা করছে সেগুলো নিয়ে আমি মূলত কিছু কথা বলবো। যেমন প্রথমে সেও যদি তারও বাক্য যদি দেখি তার স্ট্যাটাসে ফেসবুকে, সেখানে লিখছে ডেইলি স্টার নিঃসন্দেহে বাংলাদেশ একটা টপ ডেইলি। তো এইটার সঙ্গে এবার জামাতের দোষটা কি? উনিও তা কি বলতেছে টপ ডেইলি। হোয়াট ইজ টপ ডেইলি? এই পত্রিকাটা সবচেয়ে লোয়েস্ট নামে হলো 6,000 থেকে 12,000। এর বাংলাদেশের সব ইংরেজি পত্রিকায় এই অবস্থা, সার্কুলেশন হয় না। এই পত্রিকাটা ফার্ম গেটের মতন জায়গায় একটা 20 তলা বিল্ডিং এর ফ্লোরে নিয়ে বসে আছে, ওর বিল্ডিং এর ভাড়া উঠবে? তাহলে চলছে কেমনে? কারণ সরাসরি এটা মোদি গদি মিডিয়া বলে যেটাকে ইন্ডিয়াতে, সেটা হলো বাংলাদেশে গদি মিডিয়া। মোদির কাছ থেকে টাকা নিয়ে এসে বাংলাদেশে পত্রিকা চালাইতেছেন। এতে গেল পপুলার ল্যাঙ্গুয়েজে বললাম। তার সঙ্গে সে কি করতেছে? করতেছে যেটা, সে আর প্রথম আলো, যে বাংলাদেশের উপরে ইন্ডিয়ান হেজিমনি বজায় রাখতে গেলে ইনস্টিটিউশন লাগবে না, প্রতিষ্ঠান লাগবে না? কোন প্রতিষ্ঠানের ভিতর দিয়ে আপনি বয়ান ছাড়তে থাকবেন খালি প্রো ইন্ডিয়ান, ইন্ডিয়ান হেজিমনি টিকে থাকে? কি কথা বলে? সেকুলারিজমের কথা বলে, প্রগতিশীলতার কথা বলে, জনগণ প্রগতিশীলতা, কিন্তু আসলে তো আপনি হিন্দুত্ববাদী, আপনি তো মোদির লোক। ওটাকে লুকায় এবার আপনি বাংলাদেশে বিরাট বিপ্লবী আসতেছে। এই যে আমি নির্ভীক সাংবাদিকতার পত্রিকা, ইভেন একটা ছোট্ট নিউজ যদি করাতে চান আপনার 1 ইঞ্চি মানে 2 ইঞ্চি হয়ে গেল লম্বায়, 1 কলামের 2 ইঞ্চি একটা রিপোর্ট করবে, আপনাকে 6 লাখ টাকা দিতে হবে মিনিমাম ডেইলি স্টারকে। একটা এই ধরনের খবর, তাও বোধহয় আজ থেকে 20 বছর আগেকার খবর বলছি, ওইটা তখনকারই 6 লাখ টাকা। সেই সাংবাদিক এই খবরটা কোথাও একটা লিখে লাইছে। তো যে ব্রিফ করতেছে ঘটনাটা কি ঘটছে, তার অভিযোগটা কিভাবে সরকার তার সাথে একটা খারাপ কাজ করেছে, এটা রিপোর্ট করছে সে। তো সে সব শুনে টুনে, সে সাংবাদিক সব শুনে টুনে বললো যে আপনি অমুক ভাইয়ের সাথে দেখা করছেন, মানে হলো আপনার রিপোর্টটা ছাপাতে গেলে আপনার অমুক ভাইকে দেখা করে ফাইন্যান্সের অমুক ভাইয়ের টাকা দিতে হবে, ওটা না দিলে কিন্তু আমি এটা ছাপতে পারবো না। এইটা বলতে গিয়ে এত কথা এসে গেছে। মানে এটাতে বোঝাতে চাচ্ছি আমি যে এটা কিভাবে চলে পত্রিকাটা। কারণ এই সার্কুলেশন দিয়ে এটা কে না জানে যে একটা কমার্শিয়াল, এটা তো একটা কমার্শিয়াল পত্রিকা। অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে আপনি কয় টাকা জোগাড় করবেন? যেহেতু আর অ্যাডভার্টাইজমেন্ট যে দিবে তার সাথে তার রেটটা কেমন কি ঠিক সার্কুলেশন করতে তাই দিয়ে হবে। যত কম সার্কুলেশন হবে আপনি রেট তত কম হবে, জোর করে দাবি করলে তো আপনি অ্যাডভার্টাইজমেন্ট পাবেন না। তাহলে এই এখন আন্ডারগ্রাউন্ড আন্ডার হ্যান্ড ডিল করতে হবে আপনাকে, ইন্ডিয়া থেকে টাকা নিয়ে এসে ইন্ডিয়ান দালালি করে ইন্ডিয়ান হেজিমনিকে এস্টাবলিশ করার মিডিয়া একটা প্রতিষ্ঠান আপনি। এটা অ্যাবসলিউটলি মানে আনএথিক্যাল। আপনি বাংলাদেশের নাগরিক ক্লেম করতে পারেন না, এরপরে আপনার রাষ্ট্রের ক্ষতি হয়ে যায়, আপনি রাষ্ট্রদ্রোহিতে কাজ করতেছেন একটা পত্রিকাটা চালায়। এই এতদূর কড়া কথা বলতে হবে এটাকে। স্বাধীন সাংবাদিকতা বাংলাদেশে চলতে দিতে পারবেন চান না আপনারা? আপনার পত্রিকার অফিসে গিয়ে হামলা দিব না তো কি করবো? এর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার দরকার ছিল সরকারের, রাষ্ট্রের। দালালে বেড়ে গেছে, রাষ্ট্রটাও কিনে রাখছে আওয়ামী লীগেরা, মানে ইন্ডিয়ানরা। সেই জন্য রাষ্ট্র কিছু বলতেছে না। তো রাষ্ট্র যখন কিছু না বলে একটা অন্যায়ের বিরুদ্ধে, তার পাবলিক নিজের হাতে আইন তুলে নেবে। ওইটাকে আপনারা মব বলতেছেন, এটিকে আপনারা বলতেছেন স্বাধীন সাংবাদিকতা বিরোধী কাজ। এটা স্বাধীন সাংবাদিকতা দালালিটা? ইন্ডিয়ান হেজিমনির পক্ষে আপনি একটা বয়ান তৈরি করে দিতেছেন কন্টিনিউয়াসলি, নিজে চলতে পারে না, ইন্ডিয়া থেকে টাকা নিয়ে এসে নিজে চলতেছেন। এই পত্রিকা চালানোর দরকার কি? পাবলিকের কি দরকার এটা চলতে দেওয়ার? ডেফিনেটলি পুড়ে দেওয়ার। আপনি যদি আইন শৃঙ্খলার দিক থেকে বলেন খারাপ হয়েছে, খারাপ হয়েছে, কিন্তু কেন? যখন রাষ্ট্রের দায়িত্ব ছিল এটাকে ঠিক করা, এই চোরগুলাকে ভাগানো, এই পত্রিকা বন্ধ করে দেওয়া, রাষ্ট্রের ওর আয় ব্যয়ের হিসাব নিতে বেড়ে যেত। করবে না, ওটাও ম্যানেজ করছে আপনি হাসিনাকে দিয়া। এই জন্য পাবলিক চুপচাপ বসে থাকবে? এটা নিত ফলাফল হবে এই, আপনারা যেটাকে মব বলতেছেন, হ্যাঁ খুব নির্মম ভাবে তাদেরকে বিস্তারের উপরে ফালা রাখছে, চারিদিকে আগুন লাগে, ধোঁয়া বাড়িতেছে, আপনারা 20 জন আনতে পারছেন না, আপনার বিরাট বিপ্লবী। 2-4টে মেয়ে সাংবাদিক আছে আপনাদের সাথে, এত বড় অন্যায়, আপনাদেরকে আগুনে পুড়ে মারার বুদ্ধি করেছে।
আপনি অনেক সেন্টিমেন্ট তুলতে পারবেন। তো হোয়াট ইউ আর ডুইং? ইভেন অভিযোগগুলোর দিকে দেখেন, পত্রিকার সাংবাদিক বলছে ভিতরকার এনভায়রনমেন্ট এমন যে কোনো একটা কর্মী যদি নামাজ পড়তে যায় এটাকে টিটকিরি চোখে দেখা হচ্ছে, এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করেছেন আপনি ভিতরে। এগুলো বাকি যা পত্রিকা ছাপা হয়েছে নানান জায়গায় মুখে মুখে ছড়েছে, এগুলো দিয়ে আপনারা খোঁজ করে নিয়েন। এটা কি নির্ভীক পত্রিকা? শিশির মনিনের বাসায় হোল ভারতীয় উপমহাদেশে এরকম পত্রিকা সে দেখেনি। তো আর নিজেও বলতেছে যে এটা নাকি খুব বড় একটা পত্রিকা। এই জন্য বলতেছে আসলে তলে কোত্থেকে কোন জায়গায় দাঁড়ায় দেখে আপনি বিচার করতে হবে, এগুলো তো আপনি হালকা করতে পারেন না। ডেইলি স্টারের মতন একটা জাতীয় দৈনিকের প্রতিষ্ঠা বার্ষিকীতে রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতি স্বাভাবিক, স্বাভাবিক হতেই পারে, সেখানে রাজনৈতিক দলের লোকেরা যাবে, এটাও স্বাভাবিক, এটা অস্বাভাবিকতার কিছু না, ঠিকই বলতেছেন তাই সাহেব। কিন্তু জামাতিরা ডেইলি স্টারে জমকালো অনুষ্ঠানে গিয়ে এতটাই বিগলিত হয়ে গেলেন যে সেখানে সামনে নির্লজ্জ মিথ্যাচার করতেও দ্বিধা করলেন না। ঠিকই বলছে এটা, এগুলো সবই কম বেশি, এগুলো নিয়ে আপত্তি করার খুব কিছু নাই। ও বলতেছে এগুলো সবই কালচারাল সমস্যা। এই জায়গাটা আমার মনে হচ্ছে না, এটা সিম্পলি কালচারাল সমস্যা না জামাতে এটার কারণে এই যে ইলেকশনটা এভাবে ঘুরতে দিচ্ছে, ইউনূসকে বাপ মেনে ইউনূস তারেককে বসাই দিবে, কিন্তু বিনিময়ে আপনাকে বিরোধী দল বানাবে, আপনি রাজি। এই তো ডিল, এই তো একটা অ্যারেঞ্জড ভোট, সিট ভাগাভাগি নির্বাচন আমি বলছি এটাকে, এবং এটা করতে রাজি হয়ে গেছেন আপনি। এখন আপনি বলছেন তারেক কেন আপনার জুলাই সনদ মানল না, তো এগুলো তো ওই দিন বেশি দিয়েছেন আপনি, তখন খেয়াল ছিল না, আপনি তো খেয়াল করেন নাই, তখন তো জুলাই সনদ নিয়ে কান্নাকাটি করেন নাই তো আপনি। আপনার কাছে তখন টার্গেট ছিল কয়টা সিট পাইতেছেন, আপনি বিরোধী দল হতে পারছেন কিনা। আপনার তো তখন জুলাই সনদ নিয়ে কান্নাকাটি আসে নাই, ফলে জুলাই সনদ কেমনে তৈরি হতেছে, আর এমনকি মহান কাব্য তো আর ইনু সাহেবও বানায় নাই, ওটা তো একটা প্রোপাগান্ডা। জুলাই সনদ তো একটা প্রোপাগান্ডা বানায় রাখছে সে। তারপরে যে ৯/৬ পরে ওর মধ্যে গণভোটের ব্যবস্থা করছে, ওটা তো আর এক ৯/৬, মানে পুরো জিনিসটা তো একটা ডামি, একটা ৯/৬ জিনিস বানাইছে। এখন আপনি বাইরে বাইরে আন্দোলন করতেছেন, নাম রেখেছে, ইদানিং ওটা পাল্টা আর্গুমেন্ট করতেছে, তারা এটা না করলে কি হতো বুঝছেন তো। মানে আর্মি ক্ষমতায় নিয়ে নিত, আর্মি ক্ষমতায় না হতে এই চোরামির ইলেকশন করাটা ভালো হয়েছে, বুঝলেন। নিজেরা যে এত বড় একটা অপরাধ করছে, এটাকে ঢাকার জন্য সে আর এক অপরাধ করতেছে। কেন ইউনূস সরকার যে ছিল ওইটাকে মিলিটারি গভর্নমেন্ট বলতে পারবেন না তো, আবার মিলিটারি কি ছিল না তা বলতে পারবেন না। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স, মিলিটারি গভর্নমেন্ট আর মিলিটারি সাপোর্টেড না, মার্শাল ল জারি করে নিচে, ক্ষমতা নিচে কি নিচে না, মার্শাল ল নিয়ে নিচে বলেই তো আপনারা বিরোধী দল হতে পারছিলেন, এত মার্শাল ল বিরোধিতার ভান করেন কেন বলেন না। হাসিনাকে কে উৎখাত করছে, আপনারা করছেন, নাইদা করছে, না আর্মি করছে, এসব গল্প কোত্থেকে মারেন এগুলি, গল্প কম মারা ভালো না। হ্যাঁ, এই যে রাস্তায় এখন নকরা করছেন, তারেক বিরোধী আন্দোলন সাজাইতেছেন, আপনারা কিছুই করতে পারবেন না এটা, কারণ আগেই তো পথ মেনে দিচ্ছে, আগেই তো ইউনূসকে বাপ ডেকে হালাইছেন, এরপরে এখন এসে ভান করলে হবে না তো। আপনি কি জানতেন না যে ইউনূস তারেককে বসাইতে যাচ্ছে, কি বলেন, আমি জানতাম না। আপনি তো আপনারটা বুঝে নিয়ে এটাকে খালাস দিয়েছেন, এটাকে ওকে করে দিয়েছেন, আর এখন ভান করেন কেন যে না আপনি ভালা তারেক খারাপ। এনিওয়ে, কথাটা সেটা না, কথাটা হচ্ছে যে এইবার যে সার্টিফিকেটটা দিচ্ছে তাই আমি বলছি সেটাও এই সফটনেসটা অ্যাকসেপ্টেবল না, এই সফটনেস দরকার ছিল। পরে চলে গেছে যেখানে সে আসলে সে বা এটাকে দেখানোর চেষ্টা করছে, একটা শব্দ ইউজ করতেছে বারে বারে, ডেমোক্রেটিক ডিসপেন্সিং। আমার বক্তব্য হচ্ছে এখানে এই প্রত্যেকটা শব্দের পিছনে একটা ধারণা আছে, সেই ধারণার উপরে প্রত্যেকটা শব্দ ধারণা। যেমন ডেমোক্রেটিক, হোয়াট ইজ ডেমোক্রেটিক, এটা কি ইসলামী রাজনীতি, এক প্রথম প্রশ্ন। আচ্ছা, ইসলামী রাজনীতি না হলে সমস্যা কি? আমার কাছে ওইটা প্রবলেম না, আমার কাছে ওটা ইস্যু না। আমার কাছে ইস্যু হলো ডেমোক্রেট শব্দটার পিছনে কি আছে। ও আলটিমেটলি যে জায়গায় গেছে এখানে আর একটা শব্দ ইউজ করছে, মাকাসিদ। এটা যারা ইসলামী রাজনীতিতে সিরিয়াস পড়াশোনা করেছে একাডেমিক লেভেলে তারা জানবে, কিন্তু এইটার ভিত্তিতে একটা অনেক কিছু বলে ফেলছে একটা শব্দ ব্যবহার করে। ওয়ার অ্যান্ড টেররের আমলে আমাদের এখানে বললে বুশের দিক থেকে দেখলে 2001-এর শেষ থেকে 2002 থেকেও বলতে পারেন, এখান থেকে এই
যতদিন আফগানিস্তান ছেড়ে তারা পলায় না আসছে ততদিন পর্যন্ত বলতে পারেন এর রংনমা যুগ কাটছে। আর আমাদের এখানে 111-এর সময় থেকে ছেয়ে গেছে একদম বাংলাদেশে, এটারই অত্যাচার যাতে নেমে আসছে। সার কথাটা ছিল আসলে সরকার বিরোধী দল বলে কাউকে রাখবে না, এটা হচ্ছে বাংলা কথা। কিন্তু এখন কি বলে এটা কিছু সাফাই লাগবে না? সাফাইটাই ছিল যে বিরোধী দল মানে হলো ইসলামিস্ট, ইসলাম প্রমাণ। এবার আবার ইসলাম শব্দটাকে লুকাচ্ছে জামাত ইসলাম শব্দের আড়ালে, যেন জামাত ইসলাম মানে ইসলাম, জামাতের রিডিউস করতেছে এইবার বিরোধী দল মানে জামাত ইসলাম। কেন? তাহলে সুবিধা হলো এবার জামাত যেহেতু 71-এর শক্তি, তাহলে জামাত কোপানোটা যায়, সুতরাং বিরোধী দল কোপানো যায়। দেখেন কি থেকে ফর্মুলাটা থেকে নিয়ে আসলো দিয়ে এইবার তার পজিশনটা ইন্ডিয়ান পজিশন আর বুশের পজিশন একাকার করতেছে। এইবার ওয়ার টেররের পক্ষে চলে যাচ্ছে। এটা এই হলো সাধারণ ফেনোমেননটা, এই বয়ানের উপরে দাঁড়াইছিল পুরো জিনিসটা। এর ফলে আমাদের এখানে তরুণদের ভিতরে একটা এনিবডি যে হাসিনার পাল্লায় পড়ে তার ওখান থেকে টাকা পয়সা চুরি করা, এই ধরনের দালালিতে যে না ঢুকছে, এই ধরনের কোনো তরুণের পক্ষে সমাজে টিকে থাকা মুশকিল ছিল। আপনি কিচ্ছু না করেন তাহলেও মুশকিল ছিল। কোন দিন ধরে নিয়ে যাবো আপনাকে আপনার জঙ্গি বলে, শেষ আপনার কেরিয়ার। আপনার বাপ যদি গরিব মানুষ হয় তাহলে আপনি জেল থেকে বের করতে পারবেন না। গ্রামের লোক হলে পরে জমি জমা লিখে দিয়েও ওসির কাছে জমি জমা লিখে দিয়েও আপনি ছাড় আনতে পারবেন না। আপনার বাবা আপনাকে প্রথমত থানায় ধরে নিয়ে গেলে পায়ে গুলি করে দিয়ে আপনার হাঁটু চাকরি উড়ে দিবে, আজীবনের জন্য আপনাকে ন্যাংরা বানিয়ে দিবে। এই ছিল কালচার সেই সময়কারটা। ফলে সমাজের একটা অংশ, সেই সব বাবারা যারা পয়সা টয়সা কিছু রাখে, তারা চেষ্টা করেছে ছেলেদেরকে বিদেশে পাঠিয়ে দিতে। তুই পড়ার নাম করে বিদেশে চলে না, তা তো বেঁচে যাবি। একটা ব্যাপক সংখ্যক লোক গেছেন। এই কথা কেন বলছি? আসলে বলছি এই কারণে ওদেরকে এবার ওয়েস্টের জন্য আর প্রবলেম হচ্ছে। ওয়েস্টও চাচ্ছে যে আমার দেশ তো এটা ওয়ারেন্ট শুরু করছে, মুসলমানদের বিরুদ্ধে কোপায়নার বুদ্ধি শুরু করছে। এখন একাডেমিকরা দেখতে হলে এটা কি করা যায়, একটা উপায় আছে। এই যে আমরা এটা করতেছি, এটা তো কাউন্টার একটা ইয়ে আসবে, ওদের দেশে তো এইসব প্রশ্নের উত্তর দিতে হবে। তুলনামূলকভাবে আমাদের চেয়ে শান্ত ওরা, ওপেন ওরা তুলনামূলকভাবে। ফলে ইউনিভার্সিটি লেভেলেও যদি কোনো পাল্টা বয়ান না তৈরি করতে পারে তাহলে তারাও তো টিকবে না। ফলে ওরাও আমাদের এখান থেকে যারা পয়সা দিয়ে পড়তে যেতে চায়, অথবা প্রথম 1 বছরের পয়সাটা দেয়, পরের বছরটা স্কলারশিপে হয়ে যায়, এরকম ভাবে তারা তাদের ইউনিভার্সিটিতে এদেরকে অ্যাকোমোডেট করে নেয়। এর একটা চল শুরু হয়। আপনাদের অনেকের পরিচিত আলী রিয়াজ সেক্ষেত্রে একটা বড় কুতুব, যে একবার আলী রিয়াজকে রিচ করতে পারছে। আলী রিয়াজ নিজের আন্ডারে হোক বা অন্য কারো আন্ডারে হোক, আপনাকে একটা ভর্তি হওয়ার ব্যবস্থা, মাস্টার্স নাহলে একটা পিএইচডি হলে তো কথাই নাই, টিচার অ্যাসিস্ট্যান্ট টাইপের কিছু একটা করে যদি ঢুকাই তাহলে আপনি বেঁচে গেলেন মনে করে। সো ব্যাপক এই ধরনের যাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু ইসলামিস্ট, তারা সবাই আলী রিয়াজের শিশু হয়ে গেছিল। আমি কেবল একটা নাম বললাম, একমাত্র আলী রিয়াজ না, বহু নাম আছে এরকম। এরা আবার আমেরিকায় পড়তে গিয়া বা ওয়েস্টে যে কোনো দেশে, বিশেষ করে আমেরিকায় পড়তে গিয়া, এখানে আবার নানান ইসলামিক তত্ত্ব, তাদেরই একটা শব্দ হলো মাকাসিদ। আমি বলছি এগুলো হওয়ার খুবই দরকার আছে, কারণ এর আগে হোল ওয়েস্ট দাঁড়িয়েছে যেভাবে, যে আপনি যে থিওলজিক্যাল দিক থেকে বলেন যে ইসলামে এগুলো প্রসঙ্গে কি কথা বলা আছে আদৌ, এবং কথা আছে কিনা, এগুলো তো পাতা উল্টা দেখা হয় না। তার সে করতে যাবে কেন? ইসলাম তার যে এরিয়া, হোল ওয়েস্টের ভিতরে ইসলাম কোনো ডোমিনেটিং কিছু না ইডিওলজির দিক থেকে বা থিওলজির দিক থেকে, পরে সে কিন্তু বাইপাস করে চলে যাবে। তাই হয়েছে আসলে। তো এরা করছে কি, অনেককেই পাওয়া যাবে, ফালাকের নাম সবচেয়ে বেশি, এবং এদের বেশিরভাগই অরিজিন আবার কোনো একটা সাপ্রেসড দেশের, যেমন প্যালেস্টাইনি হয়, প্রত্যেকে এরকম ব্যাকগ্রাউন্ড আবার দেখা যায়। হয়তো আগে প্যালেস্টাইনের ছিল, এখন হয়তো সে জর্দানের বাসিন্দা, অন্য কোনো দেশে বা আমেরিকান সিটিজেন হয়ে গেছে, এরকম কন্ট্রিবিউশন ভালো, তাদের সবই ভালো। এরা নতুন নতুন সাবজেক্ট তৈরি করেছে যাতে ইসলামকেও ইনক্লুড করা যায় ওই একাডেমিক জগতের মধ্যে, এরকম শুরু হয়েছে এর একটা ভালো প্রভাব আছে। আমার ব্যক্তিগত অবজারভেশন হলো এরা প্রত্যেকেই যে জিনিসটা মিস করছে সেটা হলো হোল ওয়েস্টের সব চিন্তার, সব বক্তব্যের। আমি যে
লিস্ট করে এই তায়েবের লেখা থেকেও আমি দেখাবো যতগুলো শব্দ আছে তার মধ্যে অন্তত 25টা শব্দ পাবেন আপনি। 25 শব্দের অরিজিন কি তার সম্পর্কে কেউ খোঁজ করছে না, ধরে নিচ্ছে এটা তো সবাই জানে। যেমন ধরেন রাজনীতি শব্দটা, এটা তো সবাই জানে, রাজনীতি আমরা জানি। রাজনৈতিক দল, ও আচ্ছা, এটা তো আমরা সবাই জানি। পাবলিক, আরে দেখুন ব্যাপার, পাবলিক মানে বুঝিস না। গণ, কে বলছে অমুকে কিন্তু গণবিরোধী, বুঝছেন? এই গণবিরোধী শব্দ, এই শব্দগুলা যারা ইসলামী পরিভাষা নিয়ে আসতেছে তারা সবাই অবিলেলে ইউজ করছে, কিন্তু কেউ একবার জিজ্ঞেস করছেন এই শব্দগুলোর অরিজিন কি, ইসলামী শব্দ? না, প্রশ্নই আসে না। তাহলে মেন স্ট্রিম ওয়েস্টের শব্দ, তাহলে যারা ইসলামী তারাও বা এটা মেনে নিচ্ছে কেন? এই প্রশ্ন তাদের ভিতরে নাই। আমার কাছে এটা সচেতন হওয়ার দরকার মনে হয়েছে আমার কাছে। এইটা হচ্ছে আমার আজকের বক্তব্যের মুখ্য পয়েন্ট। আগে বাকি যা যা বলেছি এগুলো হচ্ছে মূল কথাটা বলতে গেলে আরো অনেক কিছু বলতে হয়, তাই ফলে কে কতটা জামাতি, কে জামাতি না, জামাতিটা খোদ জামাত ইসলাম কতটা খারাপ না, এগুলো কোনোটাই আমার বক্তব্য না। তাহলে এই যে গণবিরোধী শব্দটা অবলীলায় ব্যবহার করে ফেলতেছি, জনগণ শব্দ ব্যবহার করে ফেলতেছি, এই ধারণা করতে গিয়ে বলেন আপনি কেউ জানে না। প্রতিনিধি, জনপ্রতিনিধি, এটা কি আবার? এরকম কোনো ধারণা ইসলামে আছে? এই প্রশ্ন কেউ করছে না। এমনকি এই যে যাদের কথা বললাম, যারা ওয়েস্টে গিয়ে ওদের ইউনিভার্সিটির ভিতরে ঢুকে ইসলামী ইনপুট দেওয়া সাবজেক্ট কোর্স পড়া শুরু করছে, না তাদের টিচারেরা না তারা এই প্রশ্নটা করতেছে যে এই শব্দগুলো কেন তারা অবলীলা এটা তাদেরই শব্দ বলে মেনে নিয়ে এই উপর দাঁড়িয়ে কথা বলছে। ভাষা তৈরি করার পেছনে শব্দ, বাক্য বলতে গেলে শব্দ লাগবে না, এগুলো হচ্ছে সেই শব্দ, এগুলো খুব কমন শব্দ। তো আসলে জনপ্রতিনিধি আপনি কোথায় পাচ্ছেন? জনপ্রতিনিধি কি জিনিস? ইভেন ভোট, মজার শব্দ কথা বলে তাহলে রিলেট করতে পারবেন। আমেরিকানরা তালেবানাতে ক্ষমতা দিয়ে চলে গেছে, এখনকার আফগানিস্তান চালায় হলো তালেবান রাজনৈতিক গোষ্ঠী। ইভেন একে যে রাজনৈতিক গোষ্ঠী বলছি, এটা কি তালেবান মনে করে তার রাজনৈতিক গোষ্ঠী, নাকি তার একটা শাসক গোষ্ঠী? এই তফাৎটা খেয়াল করেন, রাজনৈতিক গোষ্ঠী আর শাসক গোষ্ঠীর মধ্যে ফারাক কি? এটা কি আবার এই লোকগুলা, এই যে তায়েব যাদের একজন, তারা কি জানে দুটো শব্দের ফারাক কি? রাজনৈতিক লোক আর শাসক এক শব্দ কি না? শাসক সেই নবীর আমল থেকে আছে, রাজনীতি সবসময় নেই। এসে প্রথম ধাক্কা খাবেন আপনি। তো রাজনীতি কবে থেকে বলা শুরু হলো? পলিটিক্স কবে থেকে বলতেছেন? আগে তো কখনো বলেন নাই, এটা কবে? এইটা আগে আবিষ্কার করেন। এই যতগুলো শব্দ বলেছি আমি প্রত্যেকটা শব্দের গোড়া দেখবেন, যেসব দেশে ইসলাম ছিল অন্তত শাসন ক্ষমতায় ছিল, খেয়াল করে আমি রাজনীতি বলি নাই, শাসন ক্ষমতায় ছিল, তার মধ্যে সবচেয়ে বিকশিত সমাজ যেটা ধরে নেওয়া হয় বা বাস্তব সত্য, সেটা হচ্ছে অটোমান এম্পায়ার। এটাই শেষ হয়ে যাচ্ছে, ভেঙে পড়তেছে 1918 সালে, সবচেয়ে লাস্ট, যেখানে ইসলামী শাসক, আমি শব্দ ইউজ করছি কিন্তু শাসক, খেয়াল করেন, খুব সচেতনে পাশ কাটায় আসছি। ইসলামী ইডিওলজি বলি নাই, ইসলামী রাজনীতি বলি নাই, ইচ্ছা করে বলি নাই, বিকজ তারা নিজেদেরকে রাজনৈতিক লোক মনে করে না। রাজনীতি শব্দটাই তো তাদের প্রচলিত না, যদিও রাজনীতি শব্দ প্রচলিত হয়ে গেছে ইউরোপে। সো এইটাই তো তুরস্ক আজকে, এটা হচ্ছে তুরস্কের ব্যাকগ্রাউন্ড, এই তো অটোমান। তারা নিজেদেরকে রাজনৈতিক বলা শুরু করলো কবে থেকে? এইভাবে যদি বলি প্রশ্নটা তাহলে যা হবে, সেই উত্তরটা হলো 18 সালের পরে। এই কামাল তুনে কামাল গিয়া, মেজর কামাল আতাতুর্ক, তাকে ব্রিটিশরা ধরে নিয়ে গিয়ে সেকুলার বানায়, সেকুলার শাসন বানায় দিয়েছিল, এই হলো কামাল আতাতুর্ক। আর আমাদের নজরুল ইসলামকে তার কমিউনিস্ট বন্ধুরা বুঝাইছিল এটা খুব প্রগতিশীল, সেই জন্য কামাল তুনে কামাল কিয়া, মানে কামাল তার কাছে হিরো। কামাল যে উল্টা ব্রিটিশদের দালাল ছাড়া কিছু না, এইটা নজরুল ইসলাম বুঝতে পারেনি।
এই জন্য আমরাও আবার আবৃত্তি করতে গেলে কামাল তুলে কামাল কিয়া করি, without having আন্ডারস্ট্যান্ডিং। এ তো রাজনীতির ধারণাটাই নাই, সরাসরি চলে গেছে এটার সেকুলার পুরস্কার বানাইতে হবে, কামাল তুনে কামাল কিয়া। যেন প্রায় আমি যখন বলি কামাল তুনে কামাল কিয়া, অনেকে নোটেশনটা ধরতে পারে না যে শব্দটা ইউজ করছি কেন। আমার ট্র্যাজেডিটা খেয়াল করে দেখেন, এবং এটা বলছি কখন খেয়াল করেন, কামাল তুনে কামাল কিয়ার এই আবৃত্তি গল্প কখন আসতেছে, যখন অলরেডি আমাদের এখানে মানে অবিভক্ত ব্রিটিশ ইন্ডিয়ায় আমাদের এখানে খেলাপথ আন্দোলন হয়েছে। এইটাই খেলাপথ আন্দোলন শুরু হয়েছিল অরিজিনালি এই তুরস্ককে রক্ষার জন্য, তুরস্কের অটোমান এম্পায়ারের পক্ষে দাঁড়ানোর আন্দোলন ছিল এটা। এইটাই শেষ হয়ে গেছিল 23 সালে, আগের দিন বলছিলাম আপনাদেরকে আমি। আর এই 23 সালের পরে এসে নজরুল ইসলাম বলতেছে কামাল তুনে কামাল কি, আরে হোয়াট ইজ দিস? তাহলে মিথ্যা খেলাপথ আন্দোলন। খেলাপথদের ইসলামিজের বহু দোষ থাকতে পারে, কিন্তু আপনি কি করে কামাল তুনে কামাল কিয়া বলেন আপনি? ওকে, আমার মূল জায়গায় ফিরে আসছি। তাহলে মূল জিনিসটা ছিল কি আসলে দেখেন, এই 1923-18 পর্যন্ত আপনার এখানে রাজনীতির শব্দটা জানতো না। সারা দুনিয়ার সর্বোচ্চ বিকশিত শাসক ছিল আসলে অটোমান এম্পায়ার, এইভাবে বলবো আমি কথাটা। সেও কখনো পলিটিক্সটা বলতে কি বুঝে নাই। আচ্ছা, আরেকটা শব্দ ইউজ করি, যেমন মনে করেন ব্রিটিশদের আগে আমরা কার অধীনে ছিলাম? ব্রিটিশ আমাদের এখানে আসছে 1757। এর আগে আমরা ছিলাম কার? মোগলের আমলে। কবে থেকে? রাফলি ধরা হয় 1521 এরকম করে একটা সময়। তাহলে 1521 থেকে যে মোগল শাসনে আমরা ছিলাম, আমরা যদি চাই মোগল শাসনে ফেরত যাব, হবে? কেন হবে না? ওকে, মোগল শাসনে কি রাজনীতি শব্দটা ছিল? জনগণ, কিন্তু ওগুলো তো ইসলামিক। অনেকে বলতে পারে আমার ইসলামী শাসন ছিল তো আমি তো ওখানে ফেরত যাবো। রং, বুশের চেয়ে তো এটা ভালো। এই বুশের নকরামির চেয়ে হাসিনার এই যে জঙ্গিবাদের চেয়ে ভালো ছিল আমার। আমার এই জন্য আমি খেলাফতের কাছে ফেরত যাব, কিংবা এই এই উত্তরগুলো ওরা নেয় নাই। একটা হচ্ছে আমার বক্তব্য। তাহলে এই যে রাজনীতি থেকে শুরু করে জনগণ পর্যন্ত এই যে শব্দগুলো ব্যবহার করছে, এখন আমি আন্ডারলাইন করে দেবো, পুরা তৈবে লেখার ভিতরে অন্তত 25টা জায়গায় শব্দগুলো আছে। আমি বলছি এগুলো প্রত্যেকটা শব্দের পিছনে মূল শব্দ যেটা, এগুলো একটাও ইসলামী না। অর্থাৎ এই যে জনগণ, আমি শব্দগুলো মুছে ফেলে ভুলি হয়েছে, আসলে জনগণ বা রাজনীতি, এই শব্দগুলা একটাও ইসলামী পরিভাষা না। কেন না? কারণ এই রাজনীতির ধারণাটা, গণ শব্দটা, জনগণ শব্দটা, এগুলো আসে নাই তখন। এইটা বুঝতে হবে, এটা বিশাল একটা মিসিং পয়েন্ট। ইসলামে কত কি বালা আছে আপনি মাকাসিদ বুঝছেন কিনা, এটা দিয়ে ওটা কাভার হবে না। আমার সার কথা হচ্ছে এটা, আপনাকে খোঁজ করতে হবে এই শব্দগুলো কোত্থেকে আসলো। এর ভিতরে আবার কেউ কেউ উস্কাই দিয়ে বলতে চান এই যে আপনারা গণতন্ত্র করছেন না, এটা তো কুফরি, এটা কুফরি শব্দ, এইটা ইসলামের লোকেরা নিয়েন না। নিজে কিন্তু কমিউনিস্ট, আর আপনাকে উস্কাইতেছে গণতন্ত্র নিয়েন না। না, আমি গণতন্ত্র না নিয়ে, গণতন্ত্র নিলে মুখটা ছোট করে আমার মির্জা ফখরুলের কথা গণতন্ত্র বলে না, এটা তো আরেক শয়তান। আপনি যদি মুরত থাকে, যদি আসলে বুঝে থাকেন এই যে জনগণ, রাজনীতি, এই শব্দ যদি বুঝে থাকেন রিয়েলি, তাহলে আপনি কখনো গণতন্ত্র শব্দটা ইউজ করবেন না। কি ইউজ করবেন? ওইটা হচ্ছে মূল শব্দ। আপনি ইউজ করবেন তাহলে, বোদ্ধা হলে, বুঝেন বলে, আপনি তখন ইউজ করবেন রিপাবলিক বলে একটা ধারণা। এইবার জনগণের ধারণা আসছে এর ভিতরে। এই দেখেন, এখান থেকে আলাদা হয়ে গেলেন। এখন এর আগে শাসক মানে জনগণ না,
মোগল আমলের শাসককে, শাসকের সাথে জনগণের কোনো সম্পর্কই নেই, জনগণ বলে কোনো ধারণাও নেই। এই জন্য প্রায়ই বলি, এই যে আপনি হাসিনার বিরুদ্ধে আন্দোলনের জন্য বুঝে না বুঝে দুবাইয়ে গেছেন প্রবাসী আয় করতে, এখন আপনি রাস্তায় মিছিল বাইর করে লাইছেন হাসিনার বিরুদ্ধে। ভাই আপনি তো আমিরের বিরুদ্ধে মিছিল করেন নাই, আপনি তো হাসিনার বিরুদ্ধে মিছিল করেছেন। আমির করছে কি আপনারা নিয়ে যাবজ্জীবন সাজা দিয়ে জেলে ঢুকাই দিচ্ছে। এটা কি হলো? আপনি বলছেন এর থেকে সহজ কাজ তো হয় না। রাস্তাতে একটা মিছিল, ভদ্রলোকেই প্রতিবাদ করছি, আমি তো নাগরিক। বাচ্চা এটা শোনে না, কেন শোনে না? এই রহস্য কেউ ভাঙলো না কিন্তু কখনো। ইউনূস এসে নিজে মুসলেকা দিয়ে যে দায়িত্ব আমি দিলাম, আমার ছাইড়া দেন, সবগুলো ফেরত নিয়েছি, সাজা মুকুব করে দিছে বাচ্চারা উদার। আবার আপনারা দেশের লোক, শাসক, প্রধান শাসক কমিট করছে না, তার হেফাজতে ছেড়ে দিলাম আপনাদেরকে। কিন্তু আমরা কেউ খেয়াল করলাম না যে আসলে এই ঘাপলাটা কি হলো। আমি তো আমিরের বিরুদ্ধে কোনো স্লোগান দিই নাই, আর করতেও যাই নাই। আমি তো গেছি আমার হাসিনার বিরুদ্ধে আওয়াজ উঠাইতে। আমার দেশের লোক বা আমার ভাই বেরাদররা হাসিনার দ্বারা নির্যাতিত হয়েছে, আমি তাদের পক্ষে দাঁড়িয়ে হাসিনার বিরুদ্ধে একটা মিছিল করছি। আমরা ধরে নিয়ে যাচ্ছে কেন? এটা কোনো ইসলামিস্ট বুঝতে চেষ্টা করে নাই। কারণ এই যে আপনি মিছিল করতে পারেন কিনা, আপনি নাগরিক কিনা, মিছিল শব্দটাও যে মিছিল যে করা যায় শাসকের বিরুদ্ধে, এই ধারণাগুলো ওই যে 1918 সাল পর্যন্ত যতটুকু ইসলাম বিকশিত হয়েছে শাসনে, তার ভিতরে এটা নাই। আপনি অটোমানের আমলেও অটোমানের দেশে মিছিল করতে পারতেন না, এইটা আমরা কেউ জানি না, খেয়াল করি। এমনকি এই যে যারা এখন তাইবের মতন যারা বিদেশে পড়তে গেছে, অনেক কিছু শিখে ফেলছে, অনেক স্টাডি করছে, কিন্তু এই রহস্যটা ভেদ করে নাই যে রিপাবলিকের পিছনে জনগণ আছে। এই ধারণাগুলো কোত্থেকে আসলো? এইটা খোরাখুরি করে নাই। আর একটু কঠিন করে বললি, অ্যাকচুয়ালি জনগণও না। ইভেন আমরা যেটাকে রাষ্ট্র বলছি, এখন বলছি রাষ্ট্র বুঝিস না, রাষ্ট্র মানিক, আরে কি বলিস রাষ্ট্র বুঝি না, আমরা বাংলাদেশের রাষ্ট্রের লোক, রাষ্ট্র বুঝিস না, মানে এটা খুব কমন আর কি। আসলে কি তাই? উত্তরের জন্য আমরা রাষ্ট্র বুঝি না। রাষ্ট্র যদি বুঝতাম তাহলে এই ডেইলি স্টারের ওখানে গিয়ে বলতাম না যে এই উপমহাদেশে এর চেয়ে ভালো পত্রিকা হয় না। ও তো রাষ্ট্রদ্রোহী কাজ করছে একটা। আপনি বাংলাদেশের উপরে ইন্ডিয়ান হেজিমনি কায়েমের ব্যবস্থা করতে, এটা কেমন কথা? আপনি তো বাংলাদেশে হিন্দুদের মতন হয়েছেন, থাকবেন বাংলাদেশে, আর মনে মনে করবেন আপনার নিরাপত্তা দিবে মোদি, এটা কেমন কথা? তো বাংলাদেশে থাকেন কেন তাহলে? মানে এমন একটা খাসিলত এবং আইডিয়াটা মোদি ঢুকাইছে এবং আপনি এটা মেনে নিছেন, এই জন্য তো আপনি ইসকন করেন। এই ইসকনকে কাজ করতে দিল না, সংখ্যালঘুদের অধিকার দেখেন। ইসকন হচ্ছে এটা মোদির সংগঠন, এটা দিয়ে তো সে আপনাকে ফুসলায় নিয়ে যায়, এটা দিয়ে তো আপনার ভিতরে ওই বোধটা জাগায় যে আপনার নিরাপত্তা দিবে মোদি। আপনি একবারও খেয়াল করছেন না যে যদি বাংলাদেশ আপনার রাষ্ট্র হয়, পাসপোর্ট যদি বাংলাদেশের লোক দিয়ে, বাংলাদেশের রাষ্ট্র দিয়ে থাকে, তাহলে আপনি মোদির দালালিটা করতে পারেন না, মোদি আপনার নিরাপত্তা দিয়ে এটা ভাবতে পারেন না আপনি। তাহলে এরকম ডেইলি স্টার চলতে দিতে পারে না বাংলাদেশের সরকার, যে মোদির হেজিমনি বাংলাদেশের টিকে থাকুক, বাংলাদেশের হিন্দুরা বলুক, বিশ্বাস করুক যে মোদি তাকে প্রতিরক্ষা দিবে। সম্পর্কটা কিভাবে কার সাথে চলতে থাকেন আপনি? প্রত্যেকটা প্রগতিশীল মনে করে ইন্ডিয়া তাদের রক্ষক। এটা কি রাষ্ট্রের ভিতরে থেকে রাষ্ট্রের পক্ষে কাজ করা? অন্তর্রাষ্ট্র বোধ আছে এদের? নাই তো। নিজের রাষ্ট্রকে বলে এটা হলো মৌলবাদীদের রাষ্ট্র, আহুদের রাষ্ট্র কোনটা? এটা হলো মোদিরটা। মোদিকে মৌলবাদী মনে হয় না, বোঝা না? এর তাহলে রাষ্ট্রবোধ ওদের আছে? রাষ্ট্র কি বুঝছে? তাহলে রাষ্ট্র ধারণাটা এই যে যারা তৈবের মতন যারা বিদেশে পড়তে গেছে, আমাদেরকে মাখাসি শিখেছে বলে বোঝাতে আসছে, তারা এটা কারাও ইয়ে করে নাই। এটা আমি তাইবের লেখাটার ভিতরে দেখাবো আপনাদেরকে, আপনাকে দিব, আপনি ওটা তুলে দিয়ে নিয়ে এর মধ্যে
যেটা মূল কথা বললাম আসলে ওটাও না। তার মানে মূল শব্দ আমার কথাগুলোকে সাজাই যদি সংক্ষেপে বললে তাদের ধারণার ভিতরে রিপাবলিক বলে কোনো ধারণা নেই। ইউরোপে পুরো যা কিছু দেখছে, বক্তব্য, আইডিয়া, বয়ান, পুরো ইউনিভার্সিটি, এই সবগুলোর পিছনে দাঁড়ায় আছে এটা রিপাবলিক ধারণা, বিকজ ওটা এস্টাবলিশ হয়ে গেছে ওখানে পার্মানেন্টলি এবং এত ওয়েল প্রচিত যে ওদের বাংলাদেশের মতো না এই বাই মিলিটারি আসবে নাকি, আচ্ছা ওকে উঠায় ফেলবেন নাকি, আচ্ছা কু হবে নাকি, এগুলো আলাদা কেউ ইউরোপ ওয়েস্টের কোনো দেশে বসে কোনো মানুষ করে নাই চিন্তা। এই অর্থে ওটা এস্টাবলিশ, এই অর্থে ওটা রিপাবলিক হয়ে গেছে। রিপাবলিক মানে কি একদম বাংলা কথা হলো পাবলিকের ভোট নিয়ে পাবলিকের মতামত নিয়ে একটা সরকার বানাইছে, ফলে ওখানে নাগরিক বলে একটা শব্দ আছে। এই দেখেন ওটা থাকলে তারপরে এরপরে নাগরিক, এরপর আপনি কে, আমি নাগরিক, এই শব্দটা আসে। আপনি মোগল আমলে নিজেকে নাগরিক বললে বোকা, তুই একটা গাদা, দুই গালা চারটা চল লাগিয়ে দিবে আপনাকে। ওই যে ওইরকম হচ্ছে যে আপনি থাকেন দুবাইয়ে, ওখানে গিয়ে নাগরিক বোধ থেকে মিছিল করতে গেছে, আপনি নাগরিক, আমিরের দেশে আবার নাগরিক কি? আপনি বুঝেন নাই যে আমির কেন আপনাকে থাপড়াইতেছে, আপনি ভাবছেন আমি তো নাগরিক। আরে বাংলাদেশের সবচেয়ে কঠিন মার্শাল লর মধ্যে তো আমরা মিছিল করতে পারি, আমিরের দেশে কেন পারবো না? ওকে বোঝানো যাচ্ছে না যে ফারাকটা কোথায় হয়ে গেছে। ঠিক একই রকম এই যে যারা যারাই আমাদের এখানে অত্যাচার, হাসিনার অত্যাচারের সময় বিদেশে চলে গেছে, ওখানে গিয়ে পড়তে গেছে, বা ওয়ারেন টেররের প্রভাবে ইউনিভার্সিটিগুলোতে যে চেঞ্জ হয়েছে, ইসলামিক আইডিয়াগুলোকে ভিতরে ভিতরে ঢুকাই নেওয়া, সাধারণভাবে বললে এইটাই হয়েছে আসলে, অ্যাকোমোডেট করে দেওয়া। সেখানে গিয়ে মুসলমান স্টুডেন্টগুলো বুঝতেছে না যে কার ভিতরে ঢুকতেছি আমি, ওর সাথে আমার কি ছিল না কি নাই, আর কিটা নিয়ে আমি কথাই বলছি না, ওরাও জানে না যে আমার ভিতরে জনগণের ধারণা নাই, এই যে রিপাবলিকের ধারণা নাই। এখন আসেন আরো একটা কঠিন কথা বলবো, রিপাবলিক ধারণা এটা বা কোত্থেকে আসলো, এটা আরো কঠিন শব্দ। রিপাবলিকের পিছনে আছে, এটা শুনলে আমার কমিউনিস্টে খেপে যাবে আমার উপরে, ব্যক্তিবোধ। এটা আবার কি, এটা বুঝতে হবে। আপনি যদি ব্যক্তি না হন আপনি নাগরিক হবেন না, এবার বোঝার চেষ্টা করেন। জনগণ ধারণা বলে কোনো ধারণা আসবে না, আগে না আপনি পাবলিক, আগে না আপনি পাবলিকের একটা লোক অংশ, দেন আপনি ব্যক্তি, এইবার আপনার অধিকার আছে, এই দেখেন মেলে কিনা এখন। তাহলে অধিকার শব্দটা আগে ব্যক্তিবোধ আসতে হবে, এরপরে ব্যক্তির অধিকার আসবে। এই ব্যক্তির অধিকারের উপর দাঁড়ায় থাকে রিপাবলিক। রাজার আমলে কোনো ব্যক্তি বোধই নেই, ব্যক্তি তুই বেটা কে রে, আবার তুই তো আমার প্রজা, আমি রাজা বাদশাহ কি আমির, তুই হলে তো আমার প্রজা। এখনকার দুবাইয়ের আমিরের মতন তোরা আমার প্রজা। তো প্রজাদের দেশে এই যে প্রজা, একই তো, একই মানুষ তো, ওটা প্রজাও মানুষ নাগরিকও মানুষ, তো দুটো কি এক না, দুটো পলিটিক্যাল সেন্স আলাদা। কেন পাবলিক বলতেছে, ব্যক্তি বলতেছে ইয়াস আমি ভোট দিয়ে তোরে নির্বাচন করছি, আমি আমার প্রতিনিধি, তুই এত মাতবরি করিস কর্তিকা, ক্ষমতা পাইছিস কই, ক্ষমতা আমি দিছি। এই দেখেন ক্ষমতা উৎস কি, জনগণ, জনগণের উৎস কি, জনগণের সিঙ্গেল কম্পোনেন্টের নাম হলো ব্যক্তি। তাহলে ব্যক্তি আগে কি ছিল, হ্যাঁ ছিল তো, একই মানুষ তো না, ছিল না, সরি। তাহলে রিপাবলিকের পিছনে আছে আবার একটা ব্যক্তিবোধ। কেন বললাম এই ব্যক্তি কথা শুনলে এবার কমিউনিস্ট হচকচ হয়, আবার পুঁজিবাদ নিয়ে আসছে, ব্যক্তি, ব্যক্তি মালিক, হচ্ছে কমিউনিজম। সবচেয়ে ক্ষতি করছে এই কমিউনিস্টরা, না নিজে বুঝছেন না অন্য কাউকে বুঝার কোনো সুযোগ দিয়েছে। ব্যক্তিকে কোপাইতে কোপাইতে নিজেরও কোপ খায় শেষ হয়ে গেছে। রিপাবলিক বুঝতে কার্ল মার্কস রিপাবলিক শব্দ ওন করে নাই, কাকে কি বলবো আমি, আপনি শ্রেণী বুঝছেন না, প্রগতিশীল না। ফাইনালি এই প্রগতিশীল চিন্তাটাই তো হিন্দুত্ববাদের কবলে চলে গেছে, ওদের হেল্প করছে। গদি মিডিয়া, বাংলাদেশে গদি মিডিয়া বানানো শুরু হয়েছে। কেন এগুলো ছাওয়া সহজ, কারণ রিপাবলিক বোধ আমাদের এখানে নাই তো, ব্যক্তিবোধ নাই তো। রিপাবলিকের পিছনে দাঁড়া আছে এটা ব্যক্তিবোধ, এটা ইন্ডিভিজুয়াল সেন্স। আপনি যে ভোট দিয়েছেন আপনার রাইট। এই ফাঁকে বলে দিই আপনাদেরকে আমি, তালেবানরা ক্ষমতা দখল করে প্রথম যে সরকারি প্রতিষ্ঠানটা বন্ধ করে দিছে, নাই করে দিছে,
সেই প্রতিষ্ঠানটার নাম হলো নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন দরকার নাই। কিছু বুঝছেন এখন? ধরেন না বাংলাদেশের নির্বাচন কমিশনার বলে অফিস নাই, আপনি তো রাস্তায় মিছিল বাইর করে ফাড়া হালাইবেন, এবং সবার আগে ইসলামিস্টরা যাবে, অথচ তারা জানে না নির্বাচন জিনিসটা কি, এটা করতে গেল। রিপাবলিক না হলে নির্বাচন আমার কিসের? দেখেন রিলেশন গুলা কি বুঝছে তাইব সাহেবরা, বুঝছে? আমার মনে হয় নাই, কারণ ওরা যতগুলো সাবজেক্টের ডিটেল দিয়েছে, বা ইভেন সিম্পলি আপনার উইকিপিডিয়া খোঁজ করে এই শব্দটা নিয়ে উইকিপিডিয়া সার্চ দেন, দেখেন কি আসে। তাহলে আপনি রিপাবলিক ধারণা, ব্যক্তি ধারণা বাদ দিয়ে প্যারালাল আর একটা কিছু ওয়েস্টে শিখতেছেন বলে মনে করেন। এবং এটা খুবই ওয়াইজ যে আপনি অন্তত শিশির মনিদের প্রবলেমটা, জামাতের সমস্যাটা তুলে ধরছেন, এটার জন্য আপনি বিরাট থ্যাঙ্কস পাওয়া যাবে। আর একটা কাউকে তো পাওয়া যায় নাই, এটার বিরুদ্ধে যে এত কিছু আছে জানে না কেউ। কিন্তু আমি বলছি এটার ভিতরে কত ভিতরে যেতে হবে দেখেন। এই জন্য প্রশ্ন তুলছিলাম যে কেন আপনার মোগল শাসন আপনি ফিরে যেতে চান, কেন পারবেন না? মোগল শাসনে ফিরে যাওয়া মানে ওই আমিরাতের আমিরের মতো, আপনি মিছিল করলে যাবজ্জীবন জেল দিয়ে দিবে, নাগরিক থেকে প্রজা হয়ে যাবে। এটা কি কেউ বুঝছেন? আমি অনেকের আছে দেখি এত প্রেম, আরে আপনি জানেন না মুসলিম গঠনের সময় ঢাকার নবাব কি বড় রোল লাগছিল আপনি জানেন? সলিমুল্লাহটা, আমি সলিমুল্লাহ ছবি বুকে নিয়ে ঘুরতেছেন, আপনি বুঝছেনই না যে সলিমুল্লাহ একটা রাজা, ওর কাছে আপনি বড়জোর প্রজা, আপনি নাগরিক না, আপনি ব্যক্তি না, আপনি রিপাবলিক না। কে বুঝবে এগুলা? কাকে কি দিয়ে বুঝাবেন? তাহলে এইটা যতক্ষণ না বুঝবেন ততক্ষণ আপনার এই জামাত ইসলামের দোষটা কি বলেন এখন? ও তো বলবো যে আচ্ছা সিট পাইছি কিনা বেশি, ভালো কাজ করছি। তাহলে ভালো কাজ করলে এখন যদি ডেলি স্টারকে ভালো বলতে হয়, নাহলে বিরোধী থাকা যায় না। ও আপনাকে মেনে নিছে বিরোধী দল হিসেবে, আপনি মেনে নিছে তুমি একটা ভালো মহান পত্রিকা, তুমি তুমি ইন্ডিয়ান মহান পত্রিকা হয়ে ইন্ডিয়ান দালালি করো। চুরির সবচেয়ে পজিটিভ চুরি হয়ে যায় চুরি কখন? যখন পুঁজি চুরি করা সম্পদ ভাগবটারা করে দেন, যারা যারা খাওয়াই দিতে পারবেন এ আর কখনো মুখ খুলবে না যে আমি চুরি করছি। যে আপনার ভাগবটারা দিতে আছে সে যে চোর, ওটা আপনি ভুলে যাবেন, আপনি বলবেন না। এই ইউনুস মিয়ার কারবারটা হচ্ছে তাই, সে সবচেয়ে বড় চোর। দেখেন সে সফটওয়্যারে ভাগবটারা করে দিচ্ছে, সবাই চোর। ইউনুস মিয়া মহান, চুরির ভাগ এমন যে এসালামের টাকা খাইছে সবাই, এসালাম মহান। জামাত এত কিছু বলে সরাসরি এসালামের বিরুদ্ধে, কোথায়? সবচেয়ে বড় ভয়েসটা তার হওয়া উচিত ছিল, কারণ সে জানে এসালামের ভয়েসটার সাথে সম্পর্কিত হলে এই যে আমাকে বিরোধী দল দিচ্ছে ইউনুস সাহেব, এর সাথে সম্পর্কিত। এমনি এমনি তো আর সালাউদ্দিনরা এসালাম যেন ব্যাংক ফেরত দিতে পারে ওটা আইন বানায় দিচ্ছে রীতিমতন। এই কষ্টটাকে এমনি এমনি করছে। হ্যাঁ, 9 বছরের ওইখানকার যে রাজকীয় বসবাস করছে, হ্যাঁ, এটা কি এসালামের টাকাটাকে এমনি এমনি দিচ্ছে? এসালামের টাকা ইন্ডিয়া পাইছে পর্যন্ত, কে পায় নাই? এসালামের অসুবিধা নাই, 2 লাখ কোটি টাকা বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ উঠায় চুরি করে নিয়ে গেছে। ওখান থেকে যে অর্ধকে যদি সে বিলায় দেয় এরকম ভাবে ডিস্ট্রিবিউট করে, ওর কোনো ক্ষতি আছে? তাহলে এবার বুঝছেন চোরের সমাজে গৃহীত হয়ে যাওয়ার, গ্রহণযোগ্য হয়ে যাওয়ার সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে চুরির সম্পদ বিলি করে দেওয়া। অর্ধেক বিলি করে দিতে হলে দেখবে যে তুমি যে চোর এটা বলার মতো একটা লোক পাইবে না সমাজে, সবাই কালে সালাম দিবে, মজা না? তো তাইলে জামাতের শিশির বোনের এরকম তো এমনি হয় না। তাহলে একদিকে দেখেন পলিটিক্যাল দেখতে, ইভেন আমি বলতেছি পলিটিক্স মানে কি, হোয়াট ইজ পলিটিক্স, এই শব্দের অর্থ কি? মানে কেউ না জেনে পলিটিক্যাল পার্টি খুলে বুঝছে, মজা না? তো তাহলে এখন আসেন, আপনি কখনো লেজ তুলে দেখছেন যে এই যে আপনাদের অটোমান খলিফা, শাসক বলতে চান না খলিফা বলেন, আচ্ছা ভালো কথা, অটোমান খলিফা
তার দেশে কি রাজনৈতিক দল ছিল? তাহলে আপনি রাজনৈতিক দল করেন কেন? উত্তর নাই আপনার কাছে। তাহলে কি রাজনৈতিক দল ইসলামে জায়েজ? এটা আরেকটা চ্যাপ্টার, খালি একটা হিন্স দিয়ে আমি শেষ করে দেবো, অনেক দূর বেড়ে গেছে। দুটা কথা বলবো। ইসলামের সম্পত্তির ডিস্ট্রিবিউশনের যে লটা নবী দিয়ে গেছে, ওখানে ধরে নেওয়া আছে ব্যক্তি মালিক, ব্যক্তি হিসেবে সন্তান, ব্যক্তি হিসেবে সন্তানের ভাগ কত, মেয়ের কত, ছেলের কত, ফ্যামিলি চালানোর দায়িত্ব কার। বউয়ের সম্পত্তি আছে, ধরেন বউয়ের বাপ মেলা বড় লোক, অনেক টাকা দিচ্ছে, বউ বাধ্য না, সংসার চলবে কি করে, সেই খরচ যোগান নো। একটা টাকাও যদি সংসার নিজের টাকা খরচ না করে, কিছুই বলার নাই কারো, কারণ সংসার চালানোর দায়িত্ব পুরুষটার, বাপটার। এটা ধরে নিয়ে বলা হয়েছে। ফলে বেকুবের মতন খুব আলগা মানানি হইয়া নারীবাদী শিখছেন। এই নারী পুরুষের সমান ভাগ দিতে হবে, এইসব ফালতু কাজ কারবার করেন না। আপনি কপাল ভালো যে চর মারার লোক নাই বাংলাদেশে। এই একমাত্র আমি হিন্দু গৌতম দাস, আমি বলি যে এইটা হলো বেকুবদের আন্দোলন, না বুঝে কথা বলে। আপনি ইউরোপের মানে ওয়েস্টের কোনো একটা দেশে গিয়ে বলেন তো দেখি যে নারী পুরুষকে সমান সম্পদ দিতে হবে, দেখি পারেন কিনা। আছে না আপনাদের ওখানকার নারীবাদী বন্ধু আছে না, ও তো জিগান না পারে কিনা ওরা। রাষ্ট্র উপরে ভালাই দিবে যদি এই কথা বলতে জানো। কেন? এই যে পাবলিক নাগরিক রাষ্ট্রকে এই ক্ষমতা দেয় নাই যে আমি আমার সম্পত্তি, আমি ব্যক্তি, আমার সম্পত্তি আমি কাকে দিব এইটা ডিকটেট করার কোনো ক্ষমতা আমি রাষ্ট্রকে দেই নাই। ফলে রাষ্ট্র কোনো মুরদ নাই আমি ছেলে মেয়েকে সমান দিব না অসমান দিব, আমি কুত্তা বিলাইয়ের নামে লিখে দিব আমার সম্পত্তি, রাষ্ট্রের কিচ্ছু বলার নেই। কথা বুঝছে কথা বলেন। এই যে এটা রিপাবলিক রাষ্ট্র। রিপাবলিক না বুঝায় নারী সমান অধিকার মারায়েন না, যা বুঝেন না তা নিয়ে কথা বলেন। ব্যক্তির উপর নির্ভর করে, ব্যক্তির সম্পত্তি এটা, কালে ব্যক্তি ঠিক করবে আমার সম্পত্তি আমি কাকে দিব না দিব, কুত্তা বিলায় না আমি দিব দরকার হলে। এবং রাষ্ট্রে আপনি যেভাবে বলবেন সেটা মানতেই এবং সেটাই বাস্তবায়ন করতে বাধ্য রাষ্ট্র। আমার বিড়ালটা ঠিক মতন পাইছি কিনা, আমার কুত্তাটা ঠিক মতন দেখাশোনা হয়েছে কিনা, আমি যেভাবে বলে দিয়ে গেছি উইলে, এটাকে বলে উইল, আমি উইলে লিখে দিয়ে গেছি যেইভাবে সেইভাবে বাস্তবায়ন হয়েছে কিনা, এটা দেখার দায়িত্ব বরং উল্টা রাষ্ট্রের। তাহলে এইবার বুঝছেন পুরো সমাজটা দাঁড়ায় আছে একটা ব্যক্তির ধারণার উপরে, রিপাবলিক দাঁড়ায় আছে একটা ব্যক্তি ধারণার উপরে। ব্যক্তি নাই তো অধিকার নাই, ব্যক্তি নাই তো আমি ভোট দেই নেই, আমি প্রতিনিধি বানাই নিই আপনাকে। ক্ষমতার উৎস ব্যক্তি নয়, ব্যক্তির ভোট দিয়ে না, ব্যক্তি একা ব্যক্তি ক্ষমতার উৎস না। এই যে ব্যক্তি যখন সমষ্টি তখনই বলতেছে সমাজ, নাগরিক, এই ধারণাগুলো আসতেছে। পাবলিক এই যে ব্যক্তি যখন কমন ব্যক্তি সবাই মিলে, তখন ব্যক্তিকে বলা হচ্ছে নাগরিক। স্যার নাগরিক ক্ষমতা দিচ্ছে, সব ক্ষমতার উৎস নাগরিক, আর তার এক একটা উপাদান হচ্ছে ব্যক্তি। তাহলে ব্যক্তির ধারণা ছাড়া ওই রূপের কিছু বুঝবেন না, ওয়েস্টের কোনো কিছু বুঝবেন না। আপনি এখান থেকে নিয়ে গিয়ে মনে করেন আমার ইসলাম ওর ভিতরে ঠাইসে ঢুকাই দিলেন, আপনি তো বুঝে গেছে, ওরাও খুব শুদ্ধ হয়ে গেছে। ওই পক্ষে গাধা না, চিন্তায় গাধা। আপনার চিন্তার দিক থেকে গাধা আমি পরিচয় দিলেন। এই ধারণাটা আপনার ভিতরে ঢুকাইতে হবে, নাহলে নাগরিক বলে কোনো ধারণা নেই এখানে। আর একটু একটু আসতে গেছিলাম সেখানে। দেখেন নবীর আমল কত দূর, নবী মারা যাচ্ছেন, আপনি যদি ইকুইভ্যালেন্ট করেন ক্রিশ্চিয়ানিটির সাথে, মানে খ্রিস্টান ক্যালেন্ডারের সাথে, তাহলে বলা হচ্ছে 632 আশেপাশে নবী কথাটা বলে যাচ্ছে তার আমলে। সম্পত্তি ডিস্ট্রিবিউশনের ল বলতেছে, তার মানে নবী মেনে নিচ্ছে ব্যক্তিবোধ, তার মানে ব্যক্তিবোধ নবীর আমলে এসে গেছে। ইয়াস, আসে গেছে, কিন্তু এটা আবার রাষ্ট্র পর্যন্ত ব্যক্তিবোধ না, অদূর আসে না। এই রাষ্ট্র পর্যন্ত ব্যক্তিবোধ আসতে লাগছে 1650 খ্রিস্টান হিসাবে, মানে খ্রিস্টীয় ক্যালেন্ডার অনুসারে। অর্থাৎ নবী মরার প্রায় 1000 বছর পরে দেখা যাচ্ছে, তাও স্টাবলিশ হতে মেলার সময় লাগছে। ইংল্যান্ডে এটা স্টাবলিশ সবাই ভোট দিতে পারে, সেটাই স্টাবলিশ হচ্ছে 1932 সালে। এর আগে সার্বজনীন ভোটাধিকার, নাগরিকরা সবাই ভোট দিতে পারতো না। এমনি এমনি পেয়ে গেছে নাগরিক বোধ, এইসব চিন্তা করে করেন না। পলিটিক্স শব্দ ঢুকছে, কিন্তু দেখেন ইংল্যান্ডের এটা করতে এই সময় লাগছে।
প্রায় 300 বছর। এর থেকে বরং আমেরিকানরা অনেক আগায় ছিল। আমেরিকানরা তাদের কনস্টিটিউশন বানাইছে 1776 সালে, দেখেন ওর ভিতরে ব্যক্তিবোধের উপরে দাঁড়িয়ে নাগরিক বোধ স্টাবলিশ করছে। নেহাত কার্ল মার্কস একটা বেকুবি করছে। কার্ল মার্কসের সে কালে আমেরিকার সম্পর্কে এত কিছু জানা সম্ভব ছিল না। ও চোখের সামনে লন্ডনে থেকে, লন্ডনে ওই সময়গুলো কাটাইছে, জীবনের পুরা সময়টা আসলে লন্ডনে কাটাইছে শেষে। সো ফরাসি বিপ্লবকে এত গুরুত্ব দিচ্ছে 1789, এটা আমেরিকান বিপ্লবের 11 বছর কি 13 বছর পরে। অথচ মার্কসের কাছে গুরুত্ব পাচ্ছে প্যারিকম বা ফরাসি বিপ্লব, আমেরিকান বিপ্লব গুরুত্ব পাচ্ছে না। এটা দিয়ে বুঝতে পারেন তার বায়াসনেসটা। একদিকে সে রিপাবলিক ধারণা নিচ্ছে না, চোখের সামনে ঘটতেছে, পাবলিক ধারণা নিচ্ছে না, পাবলিক ধারণা নেই তো, সে স্বাধীন ধারণা নিচ্ছে, অধিকার, এই জন্য অধিকার ধারণা নেই তো সে। আর আপনারা সেই কমিউনিস্ট এগুলো কিছুই বুঝেন নাই, বাংলাদেশে শ্রমিক শ্রেণীর অধিকার। আরে বেটা, অধিকার তো তোর বাপেও স্বীকার করে না, অধিকার বলে কোনো জিনিস আছে। আর যখনই ক্ষমতা যাস তখন আর শ্রমিক শ্রেণীর অধিকার নাই। ভাই কমিউনিজম কায়েম হয়ে গেছে, কিসের আবার শ্রমিক শ্রেণীর অধিকার? অধিকার কারণ নাই। পার্টি যাকে তাকে পালে ধরে নিয়ে আসবে, উঠাই নিয়ে আসবে, গুম খুন অপহরণ সব করতে পারবে পার্টি। অধিকার মানুষ এখন তোরা টেনশন করিস অধিকার বললা? হ্যাঁ, তো বাপ দাদা তো অধিকার বলে, অধিকার বলে কেউ স্বীকার করে না। এই যে চ্যাপ্টারটা দেখালাম, এখন আমি কেন তৈয়বের কথা নিয়ে এত কথা টানতেছি দেখেন। আমি টানতেছি এই জন্য ও আমাদেরকে মাকাসিদ শেখাচ্ছে। আর রিপাবলিক ফালাই থুইয়া সে ডেমোক্রেটিক এই যতবার ডেমোক্রেটিক শব্দটা ইউজ করতেছে, এই যে গার্বেজের ভিতরে আরো মুখ ঢুকাচ্ছে বেশি করে। এই সম্পর্কে আমার একটা আবদার, আমি খুবই নরম ভাবে কথাটা বলতেছি, তাদের উচিত হবে এদিকে একটু মুখ ফেরানো। আমি যতক্ষণ ব্যক্তিবোধটা না বুঝতে পারবেন ততক্ষণ ইভেন নবীকে বুঝতে পারবেন না। ইভেন নবীর আর একটা কালজয়ী ঘটনা ঘটাই দিয়ে গেছে। আমার বাবা মনে করেন যে চোর, এখন সে চুরির পয়সা দিয়ে আমার ফ্যামিলি চালাইছে না, তাহলে এখন গুনাহ, ইসলামের গুনাহ ধারণা অনুযায়ী এই যে চুরি হালাল না, যেটা সেই খাওয়া খাইছি আমি, তাহলে কি আমি কি পাপী? আমি কি গুনাহগার? খুব সিরিয়াস প্রশ্ন থিওলজির। উনি বলছে না, ব্যক্তিবোধের জিনিসটা সলভ করছে। ব্যক্তি বাবা সংসার চালাতে বাধ্য, ওইখানে গিয়ে যদি পাপ করে থাকে দায়িত্ব তার। আমার মাও এর জন্য দায়ী না। কথা খেয়াল রাখেন ভালো করে, ব্যক্তিবোধ দিয়ে কিভাবে সলভ হচ্ছে জিনিসটা খেয়াল রাখেন। নবী একটা লেভেলে ব্যক্তিবোধ স্টাবলিশ করছে। কম্পেয়ার টু হোয়াট? আগে কি ছিল? আগে ছিল গোত্র, কেউ খেয়াল করে এখনো কনফিউজ, কোরেশ গোত্রের আমি কি না রে, তাহলে আমি খুব উঁচা, মুসলমানদের ভিতরে খুব উঁচা গোত্রের লোক না। নবী সারা জীবন সংগ্রাম করছে এই গোত্র, এই বংশ পরিচয়টাকে যেন না থাকে আমাদের ভিতরে, এর ভ্যানিটি যেন আমরা না করি। এটা সারা জীবন সেটার পক্ষে লড়ে গেছে, কিন্তু পারে নাই যদিও, কারণ সে জানে এটা সোশ্যালি মুভমেন্ট করে আমাকে এস্টাবলিশ করতে হবে, সবাইকে জানাই করতে হবে, এই জন্য এটা ফাইনালি কাজ করে না। কিন্তু আমরা এখনো বুঝি, এই গোত্র আমলের প্রপার্টি ল হলো এটা, যে গোত্র প্রধান ঠিক করে দেয় কার ছেলের সাথে কার মেয়ের বিয়ে হবে, গোত্রের ভিতরেই কোন সম্পত্তিটা কে চাষাবাদ করবে, কি ভোগ করবে, এটা গোত্র প্রধান যে সে ঠিক করে, আপনার বাবা না। ফলে গোত্রর ভিতরের ব্যক্তিদের কোনো ব্যক্তিবোধ নাই, ব্যক্তি সম্পত্তি নাই, গোত্র সম্পত্তি আছে। এবার বুঝছেন, ওটারই অপোজিট হলো, এই জন্য কত বিপ্লবী ধারণা নবীর ধারণাটা খেয়াল করেন। সে ব্যক্তি ভিত্তিতে এবার সম্পত্তি ডিস্ট্রিবিউশনের কথা বলছে, এগুলো একটা। দুই হলো, এবার ব্যক্তির ভিত্তিতে পাপের দায়ভার, বাপের পাপের দায়ভার সন্তানের নয়, মায়ের নয়, তো পরিষ্কার করে বলতেছে দেখেন। সো ব্যক্তিবোধ তিনি আনছেন, কিন্তু রাজনৈতিক পর্যায়ে, শাসন পর্যায়ে নিয়ে আসা, এইটা আসতে লাগছে আরো 1500 বছর, 1 থেকে 1500 বছরে। এইটারই এক মোটা দেখে একটা কথা বলে খালি শেষ করে দেবে, সেটা হচ্ছে এইটাই রেনেসাঁর শুরুর দিকটাই হলো ব্যক্তিবোধের শুরু। ইউরোপে ব্যক্তিবোধের শুরুর সময় বলা ধরতে পারেন এই সময়টা, যেটা 1550, মানে চিন্তার মধ্যে আসতেছে, স্টাবলিশ হওয়াটা না, স্টাবলিশ হতে হতে ওই যে রিপাবলিক গুলা হতে সময় লেগে যাচ্ছে।
তাহলে রেনেসা আসতেছে এখানে। আর লাস্টে একটা কথা না বলে দিলে রেনেসাকে বুঝবেন না আপনারা, আবার সাবধান, এটা হচ্ছে রোমের রেনেসা। আর হিন্দুত্ববাদের রেনেসা কিন্তু আলাদা। এইটার সাথে বেঙ্গল রেনেসা লাগাই দিছে আগে, এইটাই হলো হিন্দুত্ববাদ। কাজে রেনেসা শুনলেই এটা আমরা এনিমি, এটা ধরে নিয়েন না, এটা ভুল। বেঙ্গল রেনেসা যেটা, এটা হিন্দুত্ববাদ, এটা রবীন্দ্রনাথের বাপ করছে, রবীন্দ্রনাথ করছে, এরা হলো এটা ছাপ। বুঝা গেছে? এটাই হিন্দুত্ববাদ। আর একটু আগাই, এইটাই আলোকিত বাংলাদেশ, এইটাই বিশ্ব সাহিত্য কেন্দ্রের ওই শয়তানটা। বোঝা যাচ্ছে? ইসলাম কোপাও, এইটা হল রেনেসা। বেঙ্গল রেনেসা হল ইসলাম কোপান। মূল রেনেসা, রোমের রেনেসা, ইতালির রেনেসা, এটা করেনি। মাখায়েন না দুটা। রেনেসা দিয়ে শুরু, এটাই শেষ হচ্ছে রিপাবলিক দিয়ে। দেখেন কোত্থেকে কোথায় কত সময় লাগতেছে। রেনেসার ধারণা রোমেও ঠিক না, ফ্লোরেন্সে যখন হচ্ছে, এটা হলো 1400 সালেরও আগে। এইটা এবার সারা ইউরোপে ছড়িয়ে পড়তেছে 1499। প্রথম আসছে প্যারিসে 1499। এরাসমুস নামের লোকটা আসতেছে, এরাসমুস নামে ইউনিভার্সিটি আছে ইউরোপে। এরাসমুস আসতেছে, এরাসমুস ক্যারি করে আনতেছে এটা রোম থেকে, আইনে সে ইউরোপে ছড়াচ্ছে। ইউরোপে এরাসমুস বিখ্যাত সবচেয়ে বেশি। এরাসমুসের ব্যাকগ্রাউন্ড দেখেন, সে একটা পাদ্রী। কোন পাদ্রী? আবার আমাদের এখানে এতিমখানায় পড়েন না আপনি, ওটা এতিমখানা সতেন, তাহলে খ্রিস্টান এতিমখানা, ওখান থেকে সে পাদ্রী হয়েছে। পাদ্রীর লোকরা রেনেসা দিয়ে তাকে পাঠানো হচ্ছে ইউরোপে। ফলে আপনি যে জায়গা থেকে দেখতেছেন, রেনেসাকে বুঝেন এই বেঙ্গলের কারণে, এটা হিন্দুত্ববাদী, এটা এক না। আরেকটা বড় প্রমাণ দিই আমি যে দুটো এক না। ইউরোপের রেনেসা বলতেছে ইউরোপের রেনেসার আরেকটা ফলাফল হলো, আপনারা অনেকে চিনেন প্রোটেস্ট্যান্ট বলে একটা খ্রিস্টানিটির ধারা। প্রোটেস্ট্যান্ট, প্রোটেস্ট অর্থে প্রোটেস্ট্যান্ট যেখান থেকে আসছে, PSTANT। প্রোটেস্ট্যান্ট ধারার উত্থান কিন্তু রেনেসার কারণে। এটা কি বললাম আমি? রেনেসা তো ধর্ম কোপানোর জিনিস, হিন্দুত্ববাদ আমাদেরকে তাই শিখেছে। আর আমি দাবি করতেছি রেনেসার কারণে যে নয়া খ্রিস্টান মানে ফ্যাকরাটা তৈরি হয়েছে, সেটা হলো প্রোটেস্ট্যান্ট। এইটারই নেতা হলো মার্টিন লুথার। না, তারেক যে মার্টিন লুথার কথা বলছে সেটা না। মার্টিন লুথার এটা পরেকার আমেরিকানদের অধিকার আন্দোলনের নেতা হলো মার্টিন লুথার, আর একটা মার্টিন অনেক পরেকার। এটা আমি যে মার্টিন লুথারের কথা বলছি, সে হলো প্রোটেস্ট্যান্ট ধর্মের উদ্যোক্তা। এবং সে হলো, আমরা যেমন মাদ্রাসায় পড়ি না, ও কিন্তু একটা খ্রিস্টান মাদ্রাসায় পড়া ছেলে। ওখান থেকে সে আইডিয়াটা আসছে, ওখান থেকে সে তর্ক করছিল যে বাকি খ্রিস্টান পাদ্রীর সাথে। এটাই আলটিমেটলি প্রোটেস্ট্যান্ট ধর্ম হিসেবে আসছে। এই প্রোটেস্ট্যান্ট ধর্ম আসতো না যদি না রেনেসা হইতো। এটা আমি কি কইলাম? তার মানে রেনেসা শুধু ধর্ম পাইছে না, ধর্ম করে ভিত্তি নেই, তাহলে প্রোটেস্ট্যান্ট আসলো কি করে? আপনি ইন্টারনেট সার্চে দেখেন প্রোটেস্ট্যান্ট ধর্মের শুরু কবে, মার্টিন লুথারের জন্ম কবে, লোকটা জার্মানির লোক। এগুলো খুঁজে নিজে খুঁজে বাইর করেন, বুঝতে পারবেন। তাহলে যারা ধারণা দিচ্ছে রেনেসা হলো ধর্ম কোপাইতে আইছে, এটা হলো হিন্দু রেনেসা, যেটা বেঙ্গল রেনেসা, যেটা এই যে আমাদের বিশ্ব সাহিত্য কেন্দ্র, যেটা এই শয়তানদের কারবার, এটা যারা ইসলাম কোপাইতে আইছে। মাখায়েন না সবগুলোর সাথে একসাথে। তাই কি থেকে আবার একটা সার কথা করে দিয়ে, তাহলে আপনার ব্যক্তি ধারণা বুঝতে হবে কোথেকে আসলো, কেন আগে ছিল না। নবীর কালটা খেয়াল রাখেন অ্যাজ এ মার্ক। আর এর পরিপূর্ণ রাজনৈতিক রূপ যেটা, এটা রিপাবলিক। আর এর মাঝখানে আসতেছে রেনেসা, ইতালি রেনেসা, বেঙ্গল রেনেসা, উল্টা এখানে আসতেছে প্রোটেস্ট্যান্ট ধর্ম, আর এ আসতেছে ইসলাম কোপাইতে। এই তারেক একদিন কিভাবে যে চোখের পানিতে কাপড় ভিজাবে, আমি এটা খালি চিন্তা করি। এই যে আলোকিত লোকটাকে নিয়ে পাশে বসায় রেখে এই যে গল্পটা করলো, পত্রিকা ছবি ছাপলো, একদিন এই জন্য তারেক জিয়াকে পস্তাতে হবে, বলে রাখলাম। আশা করি আপনাদেরকে মূল পয়েন্টটা ধরাতে পারছি। এটা ঠিক জামাতের বিরুদ্ধে কোনো বক্তব্য নেই, বুঝতে পারছেন নিশ্চয়ই এখন। থ্যাংক ইউ।